স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি প্রিয়া কুণ্ডু। এবার জানাবো খবরের বিস্তারিত। এ মাসের শেষে কিংবা আগামী মাসের শুরুতে জুলাই আন্দোলনে গণহত্যায় শেখ হাসিনার বিচার শুরু হবে। পতিত সরকারের নেতাকর্মীদের লুটপাট সহ গণহত্যার বিষয়টি জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের আমলেই সবচেয়ে ভালো নির্বাচন হবে। ওই সাক্ষাৎকারে বাংলাদেশের নির্বাচন সংস্কার, শেখ হাসিনা সরকারের অনিয়ম দুর্নীতির বিচার সহ সম্প্রতি চীন সফর নিয়ে কথা বলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ট্রাম্প প্রশাসনের সাথে গভীর সম্পর্কের কথা জানিয়ে তিনি আরও বলেন, এ অঞ্চলের মানুষের জীবন মান উন্নয়নে সার্ক ও বিমস্টেক জোটকে সক্রিয় করা জরুরি। Banking system is completely emptied out, taking resources out of the country. পতিত সরকারের আমলে ব্যাংক দখলের পাশাপাশি ঋণের নামে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। আর এসব অর্থ পাচার হয়েছে ইউরোপ, ক্যারিবিয়ান ও বেশ কিছু এশিয়ার দেশগুলোতে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি এ সকল পাচারকৃত টাকা দেশে ফিরিয়ে আনার জন্য। কাতার সফর এবং পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতালির রাজধানী রোম থেকে যাত্রা করে ভোর রাত ৩টায় ঢাকায় ফেরেন তিনি। শনিবার ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য সম্পন্ন হয়। বিশ্ব নেতাদের সঙ্গে ডক্টর ইউনূসও ওই আয়োজনে অংশ নেন। এর আগে শুক্রবার কাতারের দোহা থেকে রোমে পৌঁছান তিনি। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার পর শনিবার ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ক্যাথলিক চার্চের দুই শীর্ষ নেতা কার্ডিনাল সিলভানো মারিয়া তোমাসি ও কার্ডিনাল জ্যাকব কুভাকাট। তারা পোপ ফ্রান্সিসের দারিদ্র্য বিমোচন, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় এবং পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের স্বপ্নের স্মৃতিচারণ করেন। পাশাপাশি ডক্টর ইউনূসের কাজের জন্য তাকে কৃতজ্ঞতা জানান এবং তাকে পোপের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে দারিদ্র্য বিরোধী আন্দোলনে তার অবদানের জন্য ধন্যবাদ জানান। রাজধানীর প্রায় সব সড়কেই এখন ব্যাটারি চালিত রিকশার রাজত্ব। বেশিরভাগ চালকই মানেন না ট্রাফিক আইন। অনুমোদনহীন বেপরোয়া গতির ওই রিকশা বাড়াচ্ছে দুর্ঘটনাও। নগর পরিকল্পনাবিদরা বলছেন, এখনই লাগাম টানতে না পারলে স্থবির হয়ে পড়বে রাজধানী। রাজধানীর ব্যস্ততম প্রধান সড়কে বাধাহীনভাবে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা। নিয়ম কানুনের কোনো তোয়াক্কা নেই চালকদের। মূল সড়কে অটোরিকশার বেপরোয়া চলাচলের কারণে দ্রুত গতির গাড়ি পড়ছে বিপদে, হারিয়েছে স্বাভাবিক গতি। ব্যাটারি চালিত রিকশার চাপে কোণঠাসা প্যাডেল চালিত রিকশার চালকরাও। এই যে অটো রিকশার কারণে আমার বাইরে রিকশা কোনো গ্যাপ নাই। আগে হয়তো ১,০০০-১,২০০, এখন ৫০০। আমাদের ইনকাম অনেকটাই কমে গেছে। আমাদের মনে করেন চলা খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে এখন। যানজটের কারণেও অনিয়ন্ত্রিত এসব অটোরিকশা, বাড়ছে বিদ্যুতের অপচয়। এ অবস্থায় অবৈধ এসব যানের শৃঙ্খলা নিশ্চিতের দাবি সাধারণ মানুষের। এটা নিয়মের ভিতর থাকা দরকার, আইনের আয়ত্তে আনা উচিত। এসব অটোরিকশার লাইসেন্স নেই, চালকরাও অদক্ষ। ট্রাফিক আইন না জানাই বাড়ছে দুর্ঘটনাও। জেব্রা ক্রসিং কি চিনেন? এটা তো আমার জানা মতো আমি কখনো শুনিও নাই, ঠিক আছে, আমি জানিও না। জেব্রা ক্রসিং কি আমি জানি না। 12 বছরের ছেলে 10 বছরের ছেলে গাড়ি টান দিছে, অ্যাক্সিডেন্ট হইতেছে এই কারণে। এই যে আজকে এই যে সকালবেলা এনে হয়েছে। রাজধানীতে এখন বিক্রি বেড়েছে এসব অটোরিকশার। ৭০,০০০ থেকে ১ লাখ টাকায় কিনে যেমন অনেকেই বেকারত্ব গুছাচ্ছেন, তেমনি তৈরিতে সম্পৃক্ত অনেকে। তাই বন্ধ না করে নীতিমালার আওতায় আনার দাবি তাদের। আমরাও চাই না এটা মেন রোডে উঠুক, এটা এলাকা ভিত্তিক চলুক। ৬০ থেকে ৭০,০০০ টাকার ভিতরে আমি একটা ব্রাউন কিনতে আসছি। ৭০-৮০ টাকা আপনার ইনভেস্ট করে এখানে মাসে ২৫-৩০ টাকা ইনকাম করার মতো একটা অ্যাবিলিটি তৈরি হয়ে যাচ্ছে। ঢাকা সড়কের শৃঙ্খলা রক্ষায় এখনই ব্যাটারি চালিত অটোরিকশার বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার তাগিদ নগর পরিকল্পনাবিদদের। এবং আমরা চাই রিক্সা থাকুক। রিক্সা থাকতে হলে কোন রাস্তায় রিক্সা থাকবে, কোন রাস্তায় থাকবে না, সেটাও কিন্তু একটা পরিকল্পনা থাকা দরকার। যে কোনো একটা শহরে বা কোনো একটা নগরে নিয়ন্ত্রণের বাইরে, শৃঙ্খলার বাইরে কোনো কিছুই হওয়া উচিত নয়। এটা শক্ত হাতে সিটি কর্পোরেশন, প্রয়োজনে আমাদের যে পুলিশ প্রশাসন আছে তাদের সহযোগিতায় লাইসেন্স দিয়ে এটা নিয়ন্ত্রণ করা উচিত। পরিসংখ্যান বলছে শুধু ঢাকায় বৈধ ও অবৈধ মিলে চলাচল করছে প্রায় ১৫ লাখ রিকশা। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।
অর্থনীতির গেম চেঞ্জার হতে যাচ্ছে মহেশখালীর মাতারবাড়ি। দেশের প্রথম গভীর সমুদ্র বন্দরকে রিজিওনাল ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে সরকার। 24,000 কোটি টাকার মেগা প্রকল্পের জেটি নির্মাণের কাজ শুরু হচ্ছে শিগগিরই। তবে মহেশখালী এবং কক্সবাজারে মহাসড়কের উন্নয়ন না করলে গভীর সমুদ্র বন্দরের সুফল মিলবে না বলছেন বন্দর ব্যবহারকারীরা। 9,000 কোটি টাকা খরচ করে মহেশখালীর মাতারবাড়িতে তৈরি করা হয়েছিল 14 কিলোমিটার দীর্ঘ ও 350 মিটার চওড়া 16 মিটার ড্রাফটের চ্যানেল। এই চ্যানেলে এখন কয়লাবাহী জাহাজ ভিড়লেও কয়েক বছর পর ভিড়বে 16 মিটার ড্রাফটের জাহাজ। সিঙ্গাপুর ও শ্রীলঙ্কা সহ প্রতিবেশী দেশগুলো গভীর সমুদ্র বন্দরের সুবিধা নিয়ে শুরু করলে আঞ্চলিক ট্রানজিট হাবে রূপান্তরিত হবে মাতারবাড়ি। মাদার ভেসেলগুলো বেশি কন্টেইনার নিয়ে আসার পাশাপাশি চট্টগ্রাম, পায়রা ও মোংলা বন্দরের সাথে বাড়বে কানেক্টিভিটি। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণে জাপানি প্রতিষ্ঠান প্যান্টা ওশান কনস্ট্রাকশন ও টয়া কর্পোরেশনের সাথে গত 22 এপ্রিল রাজধানীর একটি হোটেলে চুক্তি সম্পন্ন হয়েছে। মাতারবাড়ি ডিপ সিপোর্ট আগামী 2029-এর মধ্যে অপারেশনে চলে আসবে ইনশাল্লাহ। ঠিক একইভাবে বে টার্মিনাল 2031-এর মধ্যে আমরা আশা করছি। তো এই দুইটা হয়ে গেলে তখন কিন্তু আমাদের সক্ষমতা অনেক বৃদ্ধি পাবে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। তাই গভীর সমুদ্র বন্দর নির্মাণের পাশাপাশি চট্টগ্রাম, কক্সবাজার, মহেশখালী মহাসড়কের যোগাযোগ ব্যবস্থার দিকে নজর দেওয়ার পরামর্শ বন্দর ব্যবহারকারীদের। এই রোডের উপর দিয়ে আপনি মাতারবাড়ির ভলিউম যখন লোডটা দিবেন, অ্যাকচুয়ালি তখন দেখা যাবে যে এই রোড নিতে পারবে না। 2025, 26, 27-এও যদি অপারেশনে যায় 2-3 বছরের মধ্যে অতি দ্রুত একটা মাতারবাড়ি কানেক্টেড একটা কানেক্টিভিটি রেডি করা উচিত ইউজিং দ্য আন্ডার ওয়াটার টানেল। 2029 সালে আনুষ্ঠানিকভাবে চালু হবে মাতারবাড়ি সমুদ্র বন্দর। ওই সময় গ্রিন মেরিটাইম করিডোর হবে চট্টগ্রাম বন্দর, আর মাতারবাড়ি বে টার্মিনাল লালদিয়া হবে গ্রিন পোর্ট। এর মাধ্যমে শিপিং বাণিজ্যে উন্মোচিত হবে নতুন দুয়ার। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে এবছরের প্রথম হজ ফ্লাইট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত 2:15 419 হজ যাত্রী নিয়ে সৌদি এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট ছেড়ে যাবে। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে ধর্ম মন্ত্রণালয়। চলতি বছরে বাংলাদেশ থেকে সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবে 87,100 জন। সোমবার রাতে উদ্বোধন হচ্ছে এবছরে হজ ফ্লাইট। এর মধ্যে আশকোনা হজ অফিসে আসতে শুরু করেছে হজযাত্রীরা। হজের কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে করতে পারে তার জন্য দোয়া চেয়েছেন হজযাত্রীরা। সঠিক পদ্ধতির মাধ্যমে হজ করায় এই জন্য প্রার্থনা করি। আমরা হজে গিয়ে যেন ঠিক মতো হজ করতে পারি এবং সবার জন্য দোয়া করতে পারি, দেশবাসীর জন্য কল্যাণ কামনা করতে পারি। হজ ক্যাম্পের অবস্থা বর্তমান ভালো দেখতেছি, আলহামদুলিল্লাহ। হজযাত্রীদের বাংলাদেশ অংশের ইমিগ্রেশন হবে আশকোনা হজ অফিসে, আর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হবে সৌদি অংশের আগামী ইমিগ্রেশন। এবছর আসলে নতুন প্রেক্ষাপটে আমরা হজ যাত্রাকে অত্যন্ত স্মুথ করবার জন্য বিভিন্ন রকম প্রস্তুতি গ্রহণ করেছি। ইমিগ্রেশন কার্যক্রম, লাগেজ ট্যাগিংয়ের জন্য, রুট টু মক্কা সার্ভিসের যে সহায়তা, সবগুলোকে আমরা কিন্তু স্মুথলি রান করবার জন্য সার্বিকভাবে প্রস্তুত করে রেখেছি। বিমান বাংলাদেশ সহ 3টি এয়ারলাইন্সের মাধ্যমে 232টি ফ্লাইটে এবছর হজযাত্রী পরিবহন করবে। নিবন্ধিত সব হজযাত্রী সৌদি আরবে পাঠাতে ধর্ম মন্ত্রণালয়ের পাশাপাশি কাজ করছে হাবো। সার্ভার জটিলতার কারণে যে লোকগুলো ভিসা হচ্ছে না, এগুলো অবশ্যই ভিসা হবে এবং এই সকল হজযাত্রীও যাবেন, কিন্তু তাদের নির্ধারিত যে যাত্রার তারিখ 29, 30 তারিখ বা প্রথম দিকে যাদের ফ্লাইট, তাদের এই তারিখটা হয়তো অনিশ্চয়তার দিকে যেতে পারে, তাদেরকে হয়তো পরবর্তী সময় যেতে হবে। বাট সকল হজযাত্রী, নিবন্ধিত সকল হজযাত্রী ইনশাল্লাহ হজ পালন করবেন এবং যাদের ভিসা এখনও হয় নাই তাদের ভিসাও হবে। সোমবার সন্ধ্যায় আশকোনা হজ অফিসে চলতি বছরের হজ কার্যক্রমের উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা। আগামী 31 মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। সরকারি কর্ম কমিশনের পিএসসি সংস্কার সহ 8 দফা দাবিতে চলমান অনশন কর্মসূচির মধ্যে 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা স্থগিত করার তথ্য দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রবিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আন্দোলনকারীদের অনশন ভাঙাতে এসে তিনি বলেন, 8ই মে থেকে শুরু হতে যাওয়া 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিতের ঘোষণা আসার পর অনশন ভাঙার পাশাপাশি অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা। এবার দেখবেন সিএসআরএম এর সৌজন্যে ডিবিসি এক্সপ্রেস। জেলায় জেলায় সংকট সমস্যা,
তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। আজ সারাদিন ডিবিসি এক্সপ্রেস আছে উত্তরের জনপদ কুড়িগ্রামে। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ কুড়িগ্রামে আছে এবং কুড়িগ্রাম জেলার 9টি উপজেলা নিয়ে এই কুড়িগ্রাম জেলাটি গঠিত। কুড়িগ্রাম জেলার যে সংকট, সম্ভাবনা কিংবা চ্যালেঞ্জ রয়েছে সেই বিষয়ে আজকে আমরা সারাদিন কথা বলতে চাই। এখানকার শিক্ষক, সাধারণ মানুষ থেকে শুরু করে এখানে যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলতে চাই এবং এই জেলার উন্নয়নে কি করা উচিত কিংবা সংকটগুলো কোথায় সেই সম্পর্কে আসলে এই মুহূর্তে জানতে চাইব। কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ আমার সাথে উনি আছেন, আমি একটু তার সাথে কথা বলবো এবং আমি একটু জানতে চাই যে আমার যদি নিজের অভিজ্ঞতায় বলি যে বাংলাদেশের বিভিন্ন জেলা আমি দেখেছি, কিন্তু কুড়িগ্রাম আমার মনে হচ্ছে সেই তুলনায় অনেক পিছিয়ে। এই পিছিয়ে থাকার আসলে মূল কারণটা কি? কুড়িগ্রাম সবচেয়ে পিছিয়ে পড়া একটি জেলা এবং এই জেলাটি পিছিয়ে পড়ার কারণ হলো শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান এবং স্বাস্থ্যসেবা। তা আমি যদি বিস্তারিতভাবে বলি তাহলে বলবো যে 16টি নদী বেদহূত জেলা কুড়িগ্রাম। এই জেলায় 420টিরও অধিক চর রয়েছে, কিন্তু 420টি চরের মধ্যে মাত্র 269টি চরে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, বাকিগুলোতে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। অর্থাৎ শিক্ষার্থীদের একটি বিশাল অংশ প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত এবং এখানে হাই স্কুলের সংখ্যা আছে মাত্র 6টি এবং উচ্চ মাধ্যমিক কোনো কলেজ এই চর এলাকাগুলোতে নেই। এই চর এলাকাগুলোতে আমাদের মোট জনসমষ্টির তাহলে আমাদের জনসমষ্টির একটি বিশাল অংশ প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরোতে পারতেছে না এবং এটি না পারার কারণে অধিক সংখ্যক যুবক মাদকাসক্তি সহ বিভিন্ন ধরনের অপকর্মে জড়িয়ে পড়ছে এবং মেয়েরা পড়াশোনার সুযোগ না পেয়ে তারা বাল্যবিবাহের শিকার হচ্ছে এবং বাল্যবিবাহ হওয়ার কারণে অনেক বেশি। এই জেলায় প্রায় 93,000 প্রতিবন্ধী সন্তান রয়েছে। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে চরাঞ্চলের যে এই যে শিক্ষার হার এটা একেবারে খুবই কম, যেটা বললেন যে প্রাথমিক খুবই নগণ্য। এটাই কি একমাত্র কারণ নাকি আরো অন্যান্য কারণও আছে? নদী ভাঙন তো আমাদের আছেই, তাছাড়া আকস্মিক বন্যা আছে, যেহেতু আমাদের নদীগুলো উজান থেকে আসছে, কাজেই উজানে কখনো অতিরিক্ত পানি ছেড়ে দেয় বা অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে এখানে বন্যা দেখা দেয়, নদী ভাঙন দেখা দেয় এবং প্রতি বছর প্রায় 100 কোটি টাকার ফসল বা ভূমি বিনষ্ট হয় এবং 1 থেকে 2% ভূমি নদীর করাল গ্রাসে বিলীন হয়ে যায়। এটি একটি সমস্যা। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে আমি বলবো যে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে, কিন্তু সেটিতে মাত্র 2টি ফ্যাকাল্টি খোলা হয়েছে এবং সেও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে খুবই সীমিত আকারে এবং এখনো এই বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে কোনো কার্যক্রম শুরু হয়নি। এবং আমরা এই মুহূর্তে যেখানে বসে আছি কুড়িগ্রাম সরকারি কলেজ, যেখানে আমি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছি, আমার এই কলেজে অবকাঠামোগত অনেক সমস্যা রয়েছে এবং আমরা মনে করি যে এখানে আরও অনেক বিল্ডিং বা ভবনের প্রয়োজন এবং আমাদের শিক্ষার্থী প্রায় 18,200 জন। এই শিক্ষার্থী অনুপাতে এখানে পদ সৃজন হয়নি, শিক্ষক স্বল্পতা আমাদের আছে এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের চিত্র একই রূপ। আচ্ছা, আরেকটি বিষয় আমি জানতে চাই যে আমি যদি কুড়িগ্রামের আশেপাশের জেলার কথা বলি, আমি যদি রংপুরের কথা বলি, আমি যদি উত্তরের দিনাজপুর একটু যদিও দূরে চলে যাই, নীলফামারীর কথা বলি, কুড়িগ্রামের তুলনায় কিছুটা তারা ভালো, রংপুর তো বেশ ভালো। তো কুড়িগ্রাম কেন হচ্ছে মানে এক সাইডে পড়ে গিয়েছে? মানে কানেক্টিভিটির কোনো সমস্যা আছে? আপনি সঠিক কথাটি বলেছেন যে কোনো উন্নয়নের ক্ষেত্রে যোগাযোগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তা আমাদের এই জেলার রেল যোগাযোগ ব্যবস্থা একেবারেই অপ্রতুল। এখানে এক্সপ্রেস ট্রেনের সংখ্যা মাত্র একটি, সেটি কুড়িগ্রাম এক্সপ্রেস এবং রংপুর এক্সপ্রেসের যদিও একটু শাটল কানেকশন দেওয়া আছে, সেটি কিন্তু পর্যাপ্ত নয়। তাছাড়া আমাদের যে বিমান ব্যবস্থা, যেমন সৈয়দপুর বিমানবন্দর থাকার কারণে রংপুর এবং তার পার্শ্ববর্তী যে জেলাগুলো সেগুলো উপকৃত হচ্ছে। আমাদের লালমনিরহাট বিমানবন্দরটি যদি চালু হতো, যেহেতু এটি আমাদের পার্শ্ববর্তী জেলা, তাহলে আমাদের এখানে অনেক সরকারি কর্মকর্তা এখানে চাকরি করতে স্বাচ্ছন্দ্য বোধ করতো, কারণ এখানে অনেকে আসতে চায় না এবং আসলেও নানা কারণে তারা বদলি হয়ে যায়
এবং এটির উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, তার মধ্যে যোগাযোগ ব্যবস্থা একটি, চরাঞ্চল একটি, শিক্ষা ব্যবস্থা, সেই সাথে অন্যান্য সমস্যাগুলোতেই আছে যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে যেটি বললেন। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন কুড়িগ্রামে আছে। এই এলাকার সংকটের মূল বিষয়গুলো আসলে আমরা জানার চেষ্টা করলাম, জানলাম, এবং পরবর্তীতে দুপুর 2টায়, বিকেল 5টায় এবং রাত 9টায় সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলবো সাধারণ মানুষ এবং প্রশাসনিক যারা কর্মকর্তা রয়েছেন, প্রশাসনে যারা রয়েছেন। ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন। নতুন বোরো ধান বাজারে আসায় কুষ্টিয়ার খাজানগর মোকামে কমতে শুরু করেছে সব ধরনের চালের দাম। সরু চাল কেজিতে কমেছে 10 থেকে 12 টাকা, তবে দাম কমার কোনো সুফলই পাচ্ছেন না খুচরা পর্যায়ের ভোক্তা, কারণ তারা বাজারে নতুন চাল পাচ্ছেন না। চালকল মালিক সমিতি বলছে ব্যবসায়ীদের কাছে পুরাতন চাল মজুদ থাকায় তারা নতুন চাল নিচ্ছে না, এজন্য বেশি দামে পুরাতন চাল কিনতে হচ্ছে ক্রেতাদের। নতুন বোরো ধান বাজারে আসার পর 3 মাস ধরে লাগামহীন ছুটতে থাকা চালের দামে লাগাম পড়েছে। কুষ্টিয়ার খাজানগর মোকামে সব ধরনের চালের দাম কমেছে, কিন্তু এর সুবিধা পাচ্ছেন না খুচরা পর্যায়ে গ্রাহক। প্রতিটি মিলেই গাড়ি বোঝাই ধান আসছে, তৈরি হচ্ছে নতুন চাল। প্রথম মিনিকেট আপনার হলো একটা 1680 টাকা, 1700 টাকা, আর সবচেয়ে ভালোটা 2000 টাকা। ধান 1550 টাকা কিনেছে, চালের দাম কম এখন বরাবর আগের দিকে 200 টাকা 250 টাকা কমে গেছে। ছোট ম্যানুয়াল হাস্কিং মিল মালিকরা বলছেন অটো মিলের তুলনায় হাস্কিং মিলের চাল আরও কমে বিক্রি হচ্ছে। 1610 টাকা 1600 টাকা, তাতে 64-65 টাকা কেজিতে চাউলের পড়তা পড়ছে, কেজি 68 টাকা 67 টাকা এরকম পড়বে, মানে চাউলের প্রোডাকশনের উপর। মিল গেটে দাম কমলেও খোলা বাজারে এর কোনো প্রভাব নেই, কারণ ব্যবসায়ীরা এখনো পুরাতন চাল বিক্রি করছেন। পুরাতন আমরা বিক্রি করে নিয়েছি, পুরাতন বিক্রি করে নতুন চাল আমরা ঢোকাবো। ওই মোটামুটি সপ্তাহের মধ্যে অ্যাভেলেবেল আমরা চাউল করে ফেলো নতুন চাল। পর্দা আসবে আপনার প্রায় 70 টাকা, এটা এখানে 3 টাকা কম পড়বে, হয়তো 70-72 আমি বিক্রি করি। কম দামে নতুন চাল না পেয়ে মিল মালিক ও ব্যবসায়ীদের প্রতি ক্ষুব্ধ ক্রেতারা। এখন চালের বাজার তো আনুপাতিক হারে আমি টিভিতেও দেখলাম কমেছে, কিন্তু এখানে তো কম নাই না। এখন নতুন পোড়া বললো চালের বাজার প্রায় নতুন চাল তৈরি হচ্ছে, কিন্তু আমরা এই যে ভোক্তা হিসাবে আমি বাজারে গিয়ে কিন্তু নতুন চাল আমি পাচ্ছি না। চালকল মালিক সমিতি বলছে সারা দেশে ব্যবসায়ীদের কাছে এখনো পুরাতন চাল মজুত রয়েছে, তারা নতুন চাল না কেনায় দাম কমার সুবিধা পাচ্ছে না ক্রেতা। এখন প্রত্যেকটা আড়তদারের কাছে, শুধু কুষ্টিয়া নয়, সারা বাংলাদেশে আড়তদারদের কাছে পুরাতন চাল আছে। পুরাতন সেই মিনিকেট চালও এখনও তারা 82 টাকা বিক্রি করতেছে, বাসমতি চালও 94 টাকা বিক্রি করতেছে। কিন্তু আমাদের মার্কেটে, আমাদের কুষ্টিয়ার মোকামে এখন যে নতুন ধান, সে ধানের চাল বিক্রি করতেছে আমরা 68 থেকে 69 টাকা কেজি মিনিকেট। নতুন সরু চালের দাম 66 থেকে 68 টাকা কেজি, তবে খোলা বাজারে এখনো পুরাতন সরু চাল বিক্রি হচ্ছে 82 টাকা কেজি। ডিবিসি নিউজ ডেস্ক। নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের জরুরি যৌথ সংবাদ সম্মেলনে কথা বলছেন নেতারা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ সারা দেশে ছুটে যাচ্ছে জনগণের দুয়ারে, তৈরি করছে গভীর জনসম্পৃক্ততা। বিশেষভাবে দেশের তরুণ সমাজের আকাঙ্ক্ষা, চিন্তা ও সৃজনশীলতাকে রাষ্ট্র গঠনের চালিকা শক্তিতে পরিণত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্রদল একযোগে কাজ করে চলেছে। আমরা চাই দেশব্যাপী বিস্তৃত সাংগঠনিক কাঠামোকে কাজে লাগিয়ে কোটি কোটি তরুণীর জীবনে আশার আলো জ্বালাতে, যাতে তাদের জীবনের ভাগ্য পরিবর্তন হয়, সমস্যার সমাধান ঘটে এবং ব্যক্তিগত ও পারিবারিক উন্নয়ন ঘটে। আমাদের লক্ষ্য কেবল একটি রাজনৈতিক উদ্যোগ গ্রহণ নয়, বরং একটি উন্নয়ন ও উৎপাদনমুখী তথা জনবান্ধব সরকার ব্যবস্থার প্রয়াস, যেখানে তরুণরা কেবল ভোটার নয়, বরং আগামীর নীতি নির্ধারক, চিন্তাশীল অংশীদার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামোর নির্মাতা। এই প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটি অভূতপূর্ব ও জনসম্পৃক্ত নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে দেশের 10টি সাংগঠনিক বিভাগকে 4টি বৃহত্তর বিভাগে ভাগ করে গ্রহণ করেছে একটি সমন্বিত ও গতিশীল কর্মসূচি। আমাদের লক্ষ্য তরুণদের ক্ষমতায়ন, রাষ্ট্রীয় নীতি নির্ধারণে অংশগ্রহণ, সৃজনশীলতার বিকাশ এবং তৃণমূল পর্যায়ে
সার্বজনীন উন্নয়নের বাস্তবসম্মত মডেল গড়ে তোলা। জুলাই গণহত্যা মামলায় সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তা সহ ১৩ জনকে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেখানে আছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। যাচ্ছি তার কাছে। বৃষ্টি, মামলার শুনানি কি শুরু হয়েছে কিনা জানাবেন? মামলার শুনানি এখনো শুরু হয়নি, তবে আমরা জেনেছি যতটা ভেতরে এখনো তদন্ত চলছেন, শুনানির কাজ হয়তোবা চলছেন। কিছুক্ষণের মধ্যে রাষ্ট্রপক্ষের যে আইনজীবী আছেন তিনি কিন্তু এখানে সাংবাদিকদের সাথে ব্রিফ করবেন, তাদেরকে বিস্তারিত জানানো হবে। যতটুকু জানতে পেরেছি যে আমরা আজকে তদন্ত দাখিলের যে দিনক্ষণ নির্ধারণ করা ছিল সেই অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হবে। এখন পর্যন্ত কিন্তু আমরা জানি যে আসলে যে গণহত্যার পরে ছাত্রদেরকে মারার পরে যে নির্মমভাবে গাড়িতে ছাত্রদের মরদেহ পোড়ানো হয়েছিল সেটার অভিযোগে কিন্তু সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন এবং এমটিআরসি এর সাবেক মহাপরিচালক মেজর অবসরপ্রাপ্ত জেনারেল জিয়াউল আহসান সহ ১৩ পুলিশ সদস্যকে কিন্তু এখানে 4টি মামলায় 8 জনকে দেখানো হয়েছে, সেই হাজির করা হয়েছে এবং বাকি আরও কয়েকটি মামলায় কিন্তু পৃথক মামলায় মোট 13 জন সাবেক সেনা এবং সাবেক পুলিশ কর্মকর্তাদেরকে এখানে হাজির করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই আমরা বিস্তারিত জানতে পারবো যে তাদের বিচারিক কার্যক্রম আসলে কতটুকু সম্পন্ন হলো এবং এছাড়া আরও কোনো তথ্য আছে কিনা বিস্তারিত আমি আপনাদেরকে জানাতে পারবো। বৃষ্টি, আপনাকে ধন্যবাদ। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।